নমস্কার, আমার নাম সৌপ্তিক পাল। ডব্লিউবিসিএস 2023 পরীক্ষার গ্রুপ এ সার্ভিসেসে ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেসে আমি সিলেক্টেড হয়েছি। আমার ডিপার্টমেন্টাল র্যাঙ্ক 7 এবং সিএমএল র্যাঙ্ক 59। তোমরা অনেকেই ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার কাছে জানতে চাইছো যে আসন্ন ডব্লিউবিসিএস 2024 পরীক্ষার প্রিলিমস বা পরবর্তীকালে ডব্লিউবিসিএস 2025 পরীক্ষার প্রিলিমসের জন্য তোমাদের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত। প্রসঙ্গত জানিয়ে রাখি, স্ট্র্যাটেজি জিনিসটি কিন্তু প্রত্যেক পরীক্ষার্থীর আলাদা আলাদা। তোমার নিজের স্ট্রেংথ এবং উইকনেস অ্যানালাইসিস করে তুমি তোমার মতন স্ট্র্যাটেজি বানাবে। এই ভিডিওতে আমি নিজে যেরকম স্ট্র্যাটেজি ফলো করতাম আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি 2021 সাল থেকে ডব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি এবং এ যাবৎ 3বার ডব্লিউবিসিএস পরীক্ষায় আমি অ্যাপিয়ার করেছি। প্রথম ডব্লিউবিসিএস 2021 সালে আমি দিয়েছিলাম। সে বছর আমি স্কোর করেছিলাম 84। তাই 2021-এর ডব্লিউবিসিএস প্রিলিমস আমি কোয়ালিফাই করতে পারিনি। এরপর 2022-এর ডব্লিউবিসিএস পরীক্ষাতে কাট অফ ছিল 130, আমি স্কোর করেছিলাম 144। এবং ডব্লিউবিসিএস 2023 পরীক্ষাতে কাট অফ ছিল 101, আমি স্কোর করেছিলাম 120.5। এবং লেট 2021 থেকে 2025 পর্যন্ত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি চাকরির যে সকল পরীক্ষায় আমি বসেছি, সেটা সিজিএল হতে পারে, সিএইচএসএল হতে পারে, সেটা রেলওয়েজের পরীক্ষা হতে পারে, আমি ব্যাংকের পরীক্ষায় কখনো বসিনি, এবং আমাদের রাজ্য সরকারের মিসলেনিয়াস ক্লার্কশিপ ইত্যাদি পরীক্ষার বা পুলিশের বিভিন্ন পরীক্ষা, সাব ইন্সপেক্টর, কেপি সাব ইন্সপেক্টর, কনস্টেবল, বিভিন্ন পরীক্ষার প্রিলিমস কিন্তু আমি সকল পরীক্ষার কোয়ালিফাই করেছি। এবং আমার প্রস্তুতি আমি সবসময় নিয়েছি ডব্লিউবিসিএস পরীক্ষাকে মাথায় রেখে। এবং যেহেতু ডব্লিউবিসিএস একটি দীর্ঘমেয়াদী প্রসেস, সেই জন্য এই সময়কালে আমি অন্যান্য চাকরির পরীক্ষাতেও বসেছি এবং এই একই প্রস্তুতি নিয়ে সেই সকল চাকরির পরীক্ষার প্রিলিমস কিন্তু আমি কোয়ালিফাই করেছি। সুতরাং ডব্লিউবিসিএসের সিলেবাসটা এমন, যেটাকে মাথায় রেখে তুমি যদি প্রস্তুতি নাও, এটা কিন্তু তোমাকে অন্যান্য পরীক্ষাতে অ্যাপিয়ার করতেও কিন্তু সাহায্য করবে। এবার ডব্লিউবিসিএসের প্রস্তুতির ক্ষেত্রে প্রথমেই আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমার সিলেবাস। তোমাদের স্ক্রিনে তোমরা যে সিলেবাসটা দেখতে পাচ্ছ, এটা ডব্লিউবিসিএস 2024 পরীক্ষার জন্য পিএসসি যে নোটিফিকেশনটি প্রকাশ করেছিল, সেই নোটিফিকেশন থেকে আমি প্রিলিমসের সিলেবাসটাকে স্ক্রিনে শেয়ার করেছি। যে পরীক্ষায় তুমি অ্যাপিয়ার করতে চলেছ সেই পরীক্ষার সিলেবাসটি যেন আগে তোমার জানা থাকে। দ্বিতীয় হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। সিলেবাস জানার পর সেই সিলেবাসের বিভিন্ন টপিকস থেকে, বিভিন্ন সাবজেক্ট থেকে কী কী প্রশ্ন বিগত 10 বছরে এসেছে তা যেন একদম তোমার নখদর্পণে থাকে, সাবজেক্ট ওয়াইজ অ্যাজ ওয়েল অ্যাজ টপিক ওয়াইজ। তার জন্য যে কোনো ভালো স্ট্যান্ডার্ড প্রিভিয়াস ইয়ার বুক ফলো করতে পারো, বা অনলাইনেও এই সংক্রান্ত বিভিন্ন রিসোর্সেস অ্যাভেলেবেল আছে, তোমরা সেটারও সাহায্য নিতে পারো। আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে 2014 থেকে 2023 পর্যন্ত সকল ডব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিমস অ্যাজ ওয়েল অ্যাজ মেন্স পরীক্ষার প্রশ্নপত্র যেন তোমার তৈরি থাকে। যারা একদম ভেটেরান রয়েছে, যারা একদম প্রিলিমিনারি লেভেলে যাদের প্রিপারেশন রয়েছে, তাদেরকে আমি রেকমেন্ড করব তোমরা একদম প্রিলিমসটাই আগে দেখো, এবং আস্তে আস্তে যখন তোমার প্রস্তুতি বাড়বে, বা যারা ভেটেরান রয়েছে তারা মেন্সটাও দেখতে পারো, বা তাদের হয়তো মেন্সটা অলরেডি কভার্ড আছে। 3 নম্বর হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড বুকস অ্যান্ড লিমিটেড রিসোর্সেস। যারা একদম প্রিপারেশনের প্রাথমিক স্তরে আছো, তারা যে ভুলটা করো, আমি যে ভুলটা করতে বেশিরভাগ ক্যান্ডিডেটদেরকে দেখেছি, তারা হচ্ছে একসাথে একাধিক রিসোর্সেস ফলো করা।
এটা কিন্তু প্রাথমিক স্তরে একদম চলবে না। প্রাথমিক স্তরে প্রত্যেকটা বিষয়ের জন্য গড়ে 1 থেকে 2টি স্ট্যান্ডার্ড বুক থাকবে। সেই বইগুলোকে এতবার পড়বে যেন তোমার একদম একটা পিক্টোরিয়াল মেমোরি ডেভেলপ হয়ে যায়, যে বইয়ের কোথায় কি রয়েছে, কোন চ্যাপ্টারের কোন পেজে কি রয়েছে, যেন তোমার সেই একটা মেমোরি তোমার ডেভেলপ হয়ে যায়। এবং এতবার রিভাইজ করবে সেই বইটা যেন ওই বই থেকে যা প্রশ্ন তোমাকে করা হবে বা তুমি নিজে কনফিডেন্ট হবে এতটাই যে আমার 80 to 90% আমি এই বই থেকে আসা সমস্ত প্রশ্ন আনসার করতে পারছি। তারপর কিছু রেফারেন্সের জন্য অন্যান্য বই বা অনলাইন রিসোর্সেস ফলো করতে পারো। সেটা যত তোমার প্রিপারেশন এগোবে তুমি নিজেই নিজের চাহিদা মতন সেটা বুঝতে পারবে। এই 3টে বিষয়কে মাথায় রেখে এবার আমি আলোচনা করতে যাচ্ছি যে WBCS প্রিলিমসের জন্য আমি কিভাবে কোন স্ট্র্যাটেজিতে পড়াশোনা করেছি। আমরা যদি WBCS সিলেবাসের দেখি, প্রিলিমসের জন্য 8টা টপিক লেখা আছে। প্রত্যেকটা টপিকের জন্য 25 নম্বর করে বরাদ্দ রয়েছে এবং টোটাল 200 নম্বর রয়েছে। এই 200 নম্বরের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব 50 নম্বর রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে। একটা সময় এই প্রবাদটা ছিল, এখনও প্রচলিত আছে, যে ইতিহাস যার WBCS প্রিলিমস তার। অনেকেই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করলেও আমি কিন্তু করি না, কারণ যখন আমি দেখতে পাচ্ছি যে 200 নম্বরের মধ্যে 50 নম্বর 25% একটি বিষয় থেকে আসছে, তাহলে সেই বিষয়টিকে আমাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পড়তে হবে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে হিস্ট্রি অফ ইন্ডিয়ার মধ্যে কী আছে? অ্যানশিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে, আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মধ্যে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিটা রয়েছে। এই যে 8টা টপিক আমরা WBCS প্রিলিমসের জন্য দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা টপিককে নিয়ে কিন্তু এক একটি দীর্ঘ ভিডিও হতে পারে, দীর্ঘ আলোচনা করা যেতে পারে যে প্রত্যেকটি টপিকের জন্য আমরা কিভাবে প্রস্তুতি নেব, কোন বুক লিস্ট ফলো করব, আমাদের স্ট্র্যাটেজিটা কীরকম হবে। আমি অত দীর্ঘ আলোচনা করে ভিডিওটি বড় করতে চাইছি না, খুবই শর্ট এবং কনসাইজ আলোচনাটি রাখতে চাইছি। পরে প্রয়োজন হলে আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ ডিটেল ভিডিও আমি বানাবো যদি সময় আমার হয়। তো তাহলে আমরা সবার আগে গুরুত্ব দেবো কাকে? সবার আগে আমরা গুরুত্ব দেবো কিন্তু ইতিহাসকে। এটা আমাদেরকে গুরুত্ব দিতেই হবে, বাকি বিষয়গুলো তোমার নিজের প্রয়োজন মতো তুমি গুরুত্ব দেবে। আমি নিজে যেটা করতাম সেটা হচ্ছে এই 50 নম্বরের মধ্যে আমি টার্গেট করতাম সবসময় যেন 45 নম্বর আমি ইতিহাসেতে তুলতে পারি। এইটা সবসময় আমার কিন্তু লক্ষ্য থাকতো। সেকেন্ড, আমি যদি চলে যাই ইংলিশের দুটো ভাগ থাকে, একটা হচ্ছে গ্রামার আর একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। আমি ইংলিশেতে সবসময় 10 থেকে 12 এই রেঞ্জে নিজের নম্বর রাখার, মানে এই রেঞ্জে নম্বর এলে আমি বুঝতাম যে ঠিক আছে, এর বেশি আমি আর ইংলিশেতে অ্যাটলিস্ট অ্যাটেম্প্ট করার চেষ্টা করতাম না। কারণ যদি ইংলিশ স্ট্রং জোন হয়ে থাকে, সে ইংলিশেতে অবশ্যই কিন্তু বেশি নম্বরের জন্য অ্যাটেম্প্ট করতে পারো। তাহলে আমি ইংলিশের জন্য ধরছি হচ্ছে 12। এবারে আসছি জেনারেল সায়েন্স। আমি নিজে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। সায়েন্সেতে আমার সবসময় টার্গেট থাকতো হচ্ছে 15। সায়েন্সের মধ্যে আমরা জানি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে জিনিস থাকে, তার সাথে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কিছু কিছু বিষয় থাকে ফর মেন্স। বাট যেহেতু অ্যাকচুয়ালি প্রিপারেশন কোনো প্রিলিমস মেন্স তো আলাদা করে হয় না, সো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জায়গাটাকেও বা কম্পিউটারের কিছু টপিক্সকেও অন্যান্য সর্বভারতীয় পরীক্ষাগুলোর জন্য যদি ভেবেও আমরা এর মধ্যে ইনক্লুড করে প্রিপারেশনটা নিই, তাহলেও যেটা মেন 3টে পিলার আমার থাকবে সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো এতে যেন আমার 15 নম্বর আসে, এটাই আমার লক্ষ্য থাকতো। নেক্সট হচ্ছে কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, অর্থাৎ যেটাকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারি। এখন কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়ে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কোথা থেকে পড়বো। তার উত্তর হচ্ছে অনলাইন, অফলাইন, যে কোনো রিসোর্সেস, একটা খুব সময় পেলে 2টো।
এমন করো না যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সারাদিন ধরে নিউজ পেপার পড়ে যাচ্ছি, ম্যাগাজিনের পর ম্যাগাজিন পড়ে যাচ্ছি, অনলাইন রিসোর্সেস পড়ে যাচ্ছি, তাতে কিন্তু কোনো লাভ তেমন হবে বলে আমার মনে হয় না। কারণ কোনো বছরে এমন ঘটনা ঘটেছে যে কারেন্ট অ্যাফেয়ার্স খুব জানা বিষয়গুলোর মধ্যে থেকে এসেছে। আবার কোনো বছর এমনও হয়েছে যে অনেকেরই হয়তো মনে হয়েছে যে বেশ পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে। এবার বেশ পুরনো বলতে এখান থেকে একটা প্রশ্ন আসে, তাহলে আমরা কতদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন নেব? আমি সবসময় মনে করি, বা আমি যেভাবে প্রিপারেশন নিতাম, সেটা হচ্ছে যে ডেটে বা যে মাসে আমার পরীক্ষা হচ্ছে তার আগের 1 থেকে 1.5 বছর। এবার তার আগে থেকে কি প্রশ্ন দেবে না? পরীক্ষা তো 2024, তাহলে আমি 2024-এর কি আগের 1-1.5 বছর ধরে করবো? আমার মনে হয় না তাতে খুব একটা লাভ আছে বলে। কারণ আমার তো এই সাবজেক্টটাতে ওয়েটেজ হচ্ছে মাত্র 25 নাম্বার। 25 নাম্বার বাদ দিলেও বাকি 175 নাম্বার আমার হাতে পড়ে আছে। সো আমি এমনভাবে আমার স্ট্র্যাটেজি কখনোই রাখবো না যেটাতে আমার আউটপুট রেশিও কম হচ্ছে, আমার লাভ হচ্ছে না, আমি সেরকম স্ট্র্যাটেজিতে কখনোই ফলো করবো না। সুতরাং ওই 1 থেকে 1.5 বছরের আমার কারেন্ট অ্যাফেয়ার্স আমি রেডি করব, টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করবো, এবং চেষ্টা করব যে এখানেও যদি আমার 15 নম্বর আসে তো তাহলে আমি হ্যাপি। যেমন 2022-এর ডাব্লিউবিসিএস প্রিলিমস যেটা ছিল, যেটাতে আমরা এই এতটা কাট অফ দেখতে পাচ্ছি 130, এর পেছনে একটা বড় কারণ হচ্ছে খুব রিসেন্ট টাইমসের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল। মানে পরীক্ষার মাত্র কয়েকদিন আগেকারই, হয়তো মাসখানেক আগেকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, যদি আমি যেটুকু রিকল করতে পারছি। আবার যখন আমরা ডাব্লিউবিসিএস 2023-এ দিই, সেখানে দেখতে পাবো কোয়েশ্চেন বেশ স্ট্যান্ডার্ড এসেছিল, সেটা নিয়ে পরে আলোচনা করবো, যে জন্য কাট অফটা অনেকটা কমে যায়। যাই হোক, এরপরে আসছে হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া হয়ে গেলে, এবার হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। একদম ওয়েস্ট বেঙ্গলের ওপর বাড়তি রেফারেন্স রেখে আমরা জিওগ্রাফির প্রিপারেশনটা এখানে আমাদেরকে নিতে হবে। অর্থাৎ ধরা যাক আমি ইন্ডিয়ান রিভার সিস্টেম পড়ছি, আমাকে ওয়েস্ট বেঙ্গলের রিভার্সটা জানতে হচ্ছে। আমি ইন্ডিয়ান এগ্রিকালচার পড়ছি, ওয়েস্ট বেঙ্গলের এগ্রিকালচার আমাকে জানতে হচ্ছে। আমি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি পড়ছি, ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রি জানতে হচ্ছে। ইন্ডিয়ান ফিজিওগ্রাফি পড়ছি, আমাকে ওয়েস্ট বেঙ্গলের ফিজিওগ্রাফি জানতে হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন জানতে হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্যাল যে ম্যাপ, সেটা সম্বন্ধে আমাকে ধারণা রাখতে হচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গলের ওপরে আমায় কিন্তু বিশেষ রেফারেন্স কিন্তু দিতে হবে, এবং এইটা কিন্তু যেন আমাদের মাথায় থাকে, কারণ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকেও কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমস একটা ভালো প্রশ্ন আমরা আসতে দেখেছি। তো এতেও আমার ওয়েটেজটা থাকবে হচ্ছে 25-এতে। যদি আমার 15 নম্বর থাকে তাহলে আমি অন্তত স্যাটিসফাইড থাকতাম। এবার এর কম বেশি যা হবে তো তাতে আমারই লাভ। এবার হচ্ছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি। এখন অনেক পরীক্ষার্থী এমন আছে যাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি এই জায়গাটা কঠিন লাগে। আমিও বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আমিও স্কুল লাইফে কোনোদিনও ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি পড়িনি। ক্লাস 10 পর্যন্ত, 11 থেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে চলে যায়, তো সেই প্রশ্নও আসে না। যারা সর্বভারতীয় বোর্ড থেকে আসে তারা সিভিক্সে এগুলো পড়ে এবং তাদের একটা প্রাথমিক ধারণা থাকে, এবং সেই জন্য আমরা যারা বাংলা মিডিয়াম থেকে আসি, আমাদের এই বিষয়টাতে একটা প্রাথমিক স্তরে ভয় লাগে যে বিষয়টা কেমন। প্রচুর সংবিধানে যেমন আর্টিকেল রয়েছে, অ্যামেন্ডমেন্টস রয়েছে, ইকোনমির কিছু কিছু কনসেপ্টস রয়েছে, যে কনসেপ্টসগুলো আমাদেরকে রেডি করতে হয়। তো ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমির মধ্যে থেকে আমি চেষ্টা করতাম 20 নাম্বার তুলতে, কারণ ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি আমার স্ট্রং জোন ছিল। কারণ পলিটিক্যাল সায়েন্স ছিল আমার অপশনাল, তো সেই জন্য ইন্ডিয়ান পলিটি আমার ভীষণ ভালোভাবে প্রস্তুত ছিল, এবং ইন্ডিয়ান ইকোনমিও আমার কনসেপ্টের দিক থেকে বেশ পড়তে ভালো লাগতো। তো আমি এই জায়গাটাকে খুব স্কোরিং একটা জায়গা হিসেবে দেখতাম, এবং আমি মেন্স অ্যাজ ওয়েল অ্যাজ প্রিলিমস সর্বত্রই কিন্তু এই পেপারটাতে ভালো স্কোর করার চেষ্টা করতাম। এবার কারোর যদি এই জায়গাটা কঠিন লাগে, সে অন্য জায়গাতে ডেভেলপ করার চেষ্টা করবে। অ্যান্ড জেনারেল মেন্টাল এবিলিটি, তার ম্যাথ জিআই যাকে আমরা সহজ ভাষায় বলি, এখানেও আমি 25-এ 23-24 টার্গেট করতাম। 25 হলে তো খুব ভালো, কিন্তু তোমাদের জন্য আমি বলে রাখছি হচ্ছে 20। তাহলে আমরা যদি টোটাল মার্কস এখানে যোগ করে দেখি, তাহলে আমাদের টোটাল আসছে 142, অর্থাৎ 142 নাম্বার। জেনারেলি
ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে অনেকেই জিজ্ঞাসা করে কীরকম কাট অফ হতে পারে এটসেট্রা। এই বিষয়ে আমার কোনো এই বিষয়ে জ্ঞান নেই, কারণ এভাবে আমি কখনো অ্যানালিসিস করার যোগ্যতাও আমার নেই যে কীরকম হতে পারে না হতে পারে। আমার যেটা অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, প্রস্তুতি সবসময় আমাদের মাথায় রেখে চলা উচিত 130+। যেন এইটা মাথায় রেখে আমার প্রস্তুতিটা চলবে, কিন্তু পরীক্ষা হলে বসে কোয়েশ্চেন পেপার দেখে আমাকে কিন্তু পেপারটা দিতে হবে। ওটা পুরো 3 ঘন্টার মধ্যে যে আমরা 2.5 ঘন্টায় যে পেপারটা আমরা দিই, সেখানে কিন্তু অনেক কিছু নার্ভের প্রেশার থাকে, এবং পরীক্ষা দিতে দিতে তোমরা বুঝতে পারবে যে পেপারটা কেমন এসছে, সহজ এসছে না কঠিন এসছে। যেমন ধরা যাক ডাব্লিউবিসিএস 2022-এর পেপার, 2022-এর পেপার দিতে দিতে আমার যেটা মনে হয়েছে যে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড বেশ ইজি। বা যদি রিসেন্ট টাইমসের আমরা ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের কথা বলি, যেখানে একটা খুব হাই কাট অফ গেছে, কারণ কোয়েশ্চেন পেপার ওয়াজ ভেরি ইজি। আবার যদি আমি ডাব্লিউবিসিএস 2023-এর প্রিলিমসের কথা ভাবি, কোয়েশ্চেন পেপারটা সলভ করতে করতেই এই ফিলটা এসেছে যে কোয়েশ্চেন পেপার কিন্তু বেশ স্ট্যান্ডার্ড হয়েছে, এবং সেই জন্য আমরা একটা মার্কসের ডিপ দেখতে পেয়েছি ডাব্লিউবিসিএস 2023-এর প্রিলিমসে। সুতরাং তুমি যদি প্রস্তুতিটা 130+ লেভেলের রাখো, যখন তুমি প্রিভিয়াস ইয়ারের 10 বছরের কোয়েশ্চেন সলভ করবে, অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন মক দেবে, তোমার অ্যাভারেজ স্কোর যদি দেখো 130-র আশপাশে রয়েছে, সো তুমি এক্সপেক্ট করতে পারো যে তোমার প্রিপারেশন একটা খুব ভালো স্টেজে রয়েছে। এবং তাতে কোয়েশ্চেন পেপার যত টাফই হোক না কেন, কোয়েশ্চেন পেপার তো তোমার একার জন্য টাফ হবে না, টাফ হলে সবার জন্যই টাফ হবে। তো তুমি সেটাকে খুব ভালোভাবে ট্যাকেল করতে পারবে এবং তুমি খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারবে। এছাড়া বিভিন্ন বছরের বিষয়গুলো, প্রশ্নপত্রগুলো দেখে যেটুকু মনে হয়েছে, কিছু কিছু এক্সট্রা বিষয় তোমাদের রেডি করে যাওয়া উচিত। যেমন ইকোনমির ক্ষেত্রে যদি বলি, রিসেন্ট টাইমসের বাজেট আমাদের দেখে যাওয়া উচিত। বোথ কেন্দ্র সরকারের বাজেট অ্যান্ড রাজ্য সরকারের বাজেট, এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পগুলো। যেমন ডাব্লিউবিসিএস 2021-এর প্রিলিমসে আমরা দেখতে পেয়েছিলাম যে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পগুলো থেকে প্রশ্ন কিন্তু এসেছিল। সুতরাং সেটা আমাদেরকে কিন্তু একটু দেখে যেতে হবে। পলিটির ক্ষেত্রে আর্টিকেলগুলো খুব ভালোভাবে দেখে যেতে হবে, অ্যামেন্ডমেন্টগুলো দেখে যেতে হবে, পার্টস অ্যান্ড শিডিউল দেখে যেতে হবে, কোন দেশের সংবিধান থেকে আমরা কী জিনিস নিয়েছি, এই ইনফরমেশনগুলো আমাদেরকে কিন্তু পড়ে যেতে হবে। এছাড়া কিছু কিছু স্ট্যাটিক জিকের টপিক থাকে, যেগুলো কিন্তু আমাদের দেখে যাওয়াটা প্রয়োজন। যেরকমটা আমরা সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে যেমন বিভিন্ন স্ট্যাটিক জিকের টপিকগুলো দেখি, তেমন ডাব্লিউবিসিএসের ক্ষেত্রেও আমাদের দেখে গেলে সুবিধা হতে পারে, কারণ প্রশ্ন সেখান থেকেও কিন্তু কিছু কিছু মিসলেনিয়াস কোয়েশ্চেন কিন্তু আমরা আসতে দেখেছি। যেমন ধরে নিই ইম্পর্টেন্ট কমিটিসগুলো, তো ইম্পর্টেন্ট কমিটিসগুলো থেকে যেমন পলিটিরও প্রশ্ন হতে পারে, ইকোনমির মধ্যেও সেটা পড়তে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্যাটিক জিকে টপিক হিসাবেও আমরা সেগুলো পড়ি। বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সে যে ফেমাস পার্সোনালিটিসরা রয়েছে, তাদের হয়তো মৃত্যু হয়েছে বা তারা হয়তো কোনো অ্যাওয়ার্ড পেয়েছে, তো সেই অ্যাওয়ার্ডের সংক্রান্ত তারা যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছিলেন বা পেয়েছেন, সেই অ্যাওয়ার্ড সংক্রান্ত স্ট্যাটিক জিকের যে বিভিন্ন টপিকগুলো, ফর এক্সাম্পল আমি যেটা বলছি, তো এরকম টপিকও কিন্তু আমাদেরকে রেডি করে যেতে হবে। এবং এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মক। বাজারে প্রচুর মকের রিসোর্সেস অ্যাভেলেবেল আছে। অফলাইনে কলেজ স্ট্রিটে গেলে তোমরা যেমন হাতে করে বিভিন্ন বই নিয়ে দেখতে পাচ্ছ, যে বইটা তোমার ভালো লাগবে সেই বই তুলে এনে মক দিতে, তেমন অনলাইনেও বিভিন্ন রিসোর্সেস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ফর মক। এবার একটা জিনিস মাথায় রাখবে যে এই যে মক টেস্ট সিরিজগুলো হয়, এখানে কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজির জন্যে অনেক ইনস্টিটিউট বা অনেক প্রকাশনী সংস্থা তারা অনেক কঠিন প্রশ্নপত্র কিন্তু দেয়। এই জন্য হয়তো মকের স্কোরটা অনেক কম আসে, হয়তো 100-র আশপাশে ঘুরছে, তোমার প্রস্তুতি খুব ভালো পর্যায়ে, কিন্তু যখন তুমি ওই প্রিলিমসের 1 মাস আগে ওই ধরনের স্কোর দেখবে, তোমার কনফিডেন্স কিন্তু ডাউন হয়ে যাবে। এই কনফিডেন্সটা কিন্তু ডাউন হতে দেবে না। যে প্রশ্ন পারছো না সেটা নিয়ে শিখে নেবে, এবং যদি কনফিডেন্স ডাউন হয়, ব্যাক টু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার।
প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারে ফুল 200 নাম্বার সলভ করলে। দেখছো নাম্বার 130+ উঠছে, তুমি নিশ্চিন্তে থাকো, তুমি যখন আসল পরীক্ষায় গিয়ে বসবে তোমার নাম্বার সেরকমই আসবে। এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলতে পারি। সো দ্যাটস অল ফর টুডে। উইশ ইউ অল বেস্ট অফ লাক, এবং খুব ভালো করে প্রস্তুতি নাও এবং পরীক্ষাটা অল দ্য বেস্ট।